সোনিয়া সোনিয়া দেখো সরো সোনিয়া পা ধর সোনিয়া সোনিয়া আম্মা আম্মা বাচ্চা লাগতেছে আম্মা সোনিয়া খেল খতম সূচনা আমি আইছি তুমি খুশি হওনি? এই দেখো কিরম কথাবার্তা করছো, তুমি আইছো আর আমি খুশি হব না? তুমি জানো তো তুমি আইছো আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি খুশি আমি হয়েছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি আমার পরিবারে কেউ আমি আসাতে খুশি হয়নি। দেখলা না মামার সঙ্গে কেমন করে যেন কথা বললো, আমি তো বুঝতে পারলাম যে আমি আসাতে মা মনে হয় খুশি হয়নি। আসলে তুমি আসাতে মা খুশি হয়নি এটা ভুল। হয়তো তুমি আসার কারণে মা আর আমার সাথে আগের মতো ব্যবহার করতে পারবে না, এর জন্য হয়তো মা বুঝতে পারতেছে না কী করবে, তার কারণে হয়তো একটু রাগ হয়েছে, আর কিছু না। তুমি এটা কি বলতেছো? তার মানে আমার মা তোমাকে নির্যাতন করে, কথা শোনায়? আমি বুঝতে পারছি এই বাড়ির সমস্ত কাজ তোমাকে দিয়ে করায়। সোহেল, আমি এই বাড়ির বউ, আমি এই সংসারে কাজ করবো, এই সংসারে সব কিছু দেখাশোনা করবো, এটাই তো স্বাভাবিক। কিন্তু জানো তো কথা আছে না, মন না মানুষের একটা অন্যরকম জিনিস। তুমি তো জানো মার খুব পছন্দ ছিল তার বোনের মেয়ের সাথে বিয়ে দেওয়ার, কিন্তু তুমি তো তার কথা রাখোনি, তুমি নিজে পছন্দ করে আমাকে বিয়ে করছো। আমার তো কোথায় একটু আমার উপর অভিমান আছে, আর সেই অভিমান জমতে জমতে না এখন এরকম অভিমানের পাহাড় জমে গেছে। আমি কি ভাবছিলাম জানো, আমি ঠিক একদিন আমার মন জয় করে নিতে পারবো, তাই আমি আমার দিক থেকে সবসময় চেষ্টা করছিলাম আমার মন রক্ষার, কিন্তু আমি ব্যর্থ সোহেল, আমি পারিনি। আমার মনে না আজও আমি এইটুকু জায়গা দখল করতে পারিনি। আম্মা এখনও চায় এই বাড়ির বউ যেন তোমার খালাতো বোনই হয়। তোমার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আমার মা এখন আমার সেই খালাতো বোন নিয়েই পড়ে আছে। আচ্ছা একটা কথা বলো তো, আমার জীবন আমি কাকে নিয়ে সুখে থাকবো কাকে নিয়ে কষ্টে থাকবো সেটা আমি তো ভালো বুঝি। আমি তো জানি তুমি লক্ষ্মী একটা মেয়ে। তুমি দেখো আমার মা তোমাকে কত মানে অন্যায় অত্যাচার অবিচার তোমার উপরে করে, তারপরে কোনোদিনও তুমি প্রতিবাদ করো না। এমনকি আমাকে বলো না যে তোমার মা আমাকে নির্যাতন করতেছে, তোমার মা আমাকে কথা শোনাচ্ছে। দেখো তোমার জায়গায় যদি অন্য যে কোনো মেয়ে থাকতো তাহলে কি করতো? আমার মাকে নির্যাতন করতো, আমার মাকে এ বাড়িতে কাজের বউ বানায় রাখতো। সোহেল, উনি তোমার মা মানে আমার শাশুড়ি। আচ্ছা আমার মা যদি আমাকে কিছু বলতো তাহলে আমি কী করতাম? মুখে মুখে তর্ক করতাম? উনি আমাকে বৌমা হিসেবে না মেনে নিতে পারলেও আমি কিন্তু ওনাকে মায়ের মতোই দেখি। আর একটা কি জানো, মানুষ যখন স্বপ্ন দেখে আর মানুষের সেই স্বপ্নটা যখন ভেঙে যায় না, তখন না মানুষ সহজে মেনে নিতে পারে না। আর তোমার খালাতো বোন সে তো এখনও তোমার বউ হওয়ার স্বপ্ন দেখে। আমি তো একটা মেয়ে, আমি কিন্তু সবই বুঝি। আর তাছাড়া তোমার মা ছোট থেকে তোমাকে এত বড় করছে, কত স্বপ্ন দেখছিল, সেই স্বপ্ন তুমি ভাঙছো। এত তাড়াতাড়ি কি সত্যি একজন মানুষ মেনে নিতে পারে? আমি তুমি হলে পারতাম? আমি বুঝতে পারছি আমার মা তোমাকে এখনো বৌমা হিসাবে মেনে নিতে পারেনি। আরে বাদ দাও না সোহেল, আমি বলি কি, আমার বিশ্বাস দেখো, আমাদের সন্তান যখন পৃথিবীতে আসবে তখন সমস্ত অভিমান আমার ঠিক ভুলে যাবে ওর মুখ দেখার পর, তখন ঠিক আমাকে বৌমা হিসেবে মেনে নিবে। আমারও এটাই বিশ্বাস, আমাদের সন্তান যখন এই পৃথিবীতে আসবে আমার সন্তানের মুখ দেখলে আমার মায়ের যত মান অভিমান আছে সব ভুলে যাবে। শোনো না সোহেল, একটা কথা বলি, এই যে তুই বলছিল না যে বাড়ির সবাই মনে হয় অখুশি, এরকম চিন্তা ভাবনা তুমি আর করো না। আমার একটু অভিমান হয়েছে, ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি কিন্তু অভিমান করে থাকবা না, আমার সাথে কিন্তু ভালোভাবে কথা বলবা। ধুর পাগলি, আমি কি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি? কিন্তু শোনো, আমি কিন্তু তোমার যত্ন করব, আমি আমার সন্তানের যত্ন নেব, এতে কিন্তু বাধা দিতে পারবা না। আরে কে বাধা দিবে? তবে হ্যাঁ, এই আম্মার সামনে বলো না এইটা করো না সেটা করো না। দেখো আমি তো এবারে বউ, আর আমার বয়স হয়েছে না, সংসারের টুকুটাকি কাজ তো আমাকে করতেই হবে। হ্যাঁ টুকিটাকি কাজ তুমি করতে পারো, কিন্তু ভারী কোনো কাজ করবা না, প্রয়োজনে ওই কাজটা আমি করব। আচ্ছা বাবা, সেটা আমি দেখে নিব, কিন্তু তুমি আম্মাকে কিছু বলতে চাও না, তাহলে কিন্তু আম্মা মনে কষ্ট পাবে। আচ্ছা আম্মাকে কিছু বলবো না, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আচ্ছা। খালা পিলা
প্ল্যান মতো তো সব কিছুই কাজ আগাইতেছিল, হঠাৎ করে সোহেল ভাই চলে আসলো। এখন কি করা যায় বলো তো? সোহেল ভাইয়ের সামনে কি তোমার এই ডাইনি বউর অত্যাচার করা যাবে? কিভাবে তোমার এই ডাইনি বউ আমার বাড়ির থেকে বের করে দিবা বলো তো? ঠিকই বলছিস, সোহেল হঠাৎ করে চলে আসাতে আমার সব আশায় পানি ফেলে দিল। তুই চিন্তা করিস না, আমি যা বলি তুই শুধু সেই মোতাবেকভাবে চল। আর সোজা আঙ্গুলে যদি ঘৃণা ওঠে, এই ঋতু খুব ভালো করে জানে আঙ্গুল বাঁকা করে কিভাবে ঘি ওঠাতে হয়। তার মানে খালা তুমি কি করতে চাচ্ছ? শোন, তোকে এত কিছু বুঝতে হবে না, তুই শুধু সুন্দর করে সেজে গুজে আমার সোহেলের সামনে একটু ঘুরঘুর করবি। কিন্তু খালা, আমি যদি সেজে গুজে সোহেল ভাইয়ের সামনে যাই, সোহেল ভাই কি আমার পাত্তা দিবে? সে তো দিনটা 24 ঘন্টা তার বউরে নিয়ে ব্যস্ত থাকে। আরে থাকতে দে, ব্যাপার না, শুধু একটু সময়ের অপেক্ষা, দেখ না আমি কি করি। আচ্ছা খালা, তুমি যেটা বলবে সেটাই। শোন, এখানে বসে না থেকে ঘরে যা, একটু সুন্দর করে সেজে গুজে আমার সোহেলের সাথে একটু ঘুরতে যা। যা, সব কিছুই কি আমি বলে দেব। আচ্ছা ঠিক আছে, আমি দেখি সোহেল ভাই এখন কি করতেছে। যা। বুক আমি সব কিছুই আমাকে শিখিয়ে দিতে হবে। ওর মাথায় কোনো বুদ্ধি নাই যে নিজের থেকে একটা কাজ করবে। এই ফকিন্নির বাচ্চাকে না তাড়ানো পর্যন্ত আমার মাথা ঠিক হচ্ছে না। আমার এত কেন পেট ব্যথা করতেছে? সোহেল, 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 আম্মা, আরে কোথায় তোমরা? একটু আসো না। সোহেল, সূচনা, কি হয়েছে তোমার? সোহেল, সোহেল, শোনো না, আমার না প্রচুর পেট ব্যথা করতেছে, আমি বুঝতে পারতেছি না, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। কি বলো? তোমার তো অবস্থা খুব খারাপ, তোমাকে তো ডাক্তারের কাছে নিতে হবে। কিন্তু ডাক্তারের কাছে যাইতে হলে তো টাকা পয়সার দরকার। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আর আমার কাছে যে টাকা পয়সাগুলো ছিল সেগুলো তো আমি খরচ করে ফেলছি। দেখো সোহেল, আমার না ভালো লাগতেছে না, আমার বাচ্চাটা আমার পেটের মধ্যে কেমন আছে আমি তো বুঝতে পারছি না। সোহেল, সোহেল, তোমার দুটো হাত পা ধরে তুমি একটা ব্যবস্থা করো। তুমি চিন্তা করো না, তুমি একটু অপেক্ষা করো, আমি টাকার ব্যবস্থা আচ্ছা, করতেছি। ঠিক আছে। যেভাবে হোক আমি তোমাকে হসপিটালে নিয়ে যাবো। সাবধানে। আম্মা, ও আল্লাহ, ও আল্লাহ, আমার বাচ্চার জন্য কোনো ক্ষতি না হয়। আচ্ছা, রাতের বেলা এত ডাকাডাকি করছিস কেন বলতো? মা, সূচনা না কেমন জানে করতেছে, ও পেটে নাকি অনেক ব্যথা করতেছে। মা, সূচনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। কিন্তু তুমি তো জানো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি যে কয় টাকা নিয়ে আসছিলাম সব টাকা তো খরচ করে ফেলছি। মা, আমাকে কিছু টাকা দাও না, আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। সোহেল, এত অস্থির হোস না, বৌরা পোয়াতি হলে টুকটাক এরকম একটু ব্যথা ম্যাথা হয়ে যায়, তার মানে যে এত তোমার অস্থির হওয়া লাগবে এটার কোনো মানেই হয় না। মা, এটা সাধারণ কোনো ব্যথা না, আমার মনে হয় আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে গেছে। মা, আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমাকে তুমি অল্প কিছু টাকা দাও। আচ্ছা, পাগলের মতো কথা বলছিস কেন বলতো? তুই যে টাকা পয়সা দিছিস ওইগুলোকে আমি হাতে করে রাখছি। এই যে উত্তরপাড়া 2 বিঘা জমি যে তোর নামে রেজিস্ট্রি করে রাখলাম, এই টাকাগুলো কোত্থেকে আসছে? তোর টাকাই তো। মা, আমি তো তোমার থেকে লাখ লাখ টাকা পাচ্ছি না, আমাকে 10,000 টাকা দাও, আমি তোমার বৌমাকে হসপিটালে নিয়ে যাই। সোহেল, একটু বোঝার চেষ্টা কর, আমার কাছে যদি কোনো টাকা থাকতো তুই প্রথম যে বলছিস আমি তখনই তোকে টাকাটা দিয়ে দাও। বাবা, আমার কাছে টাকা নাই, তুই শুধু শুধু এরকম করিস না। আরে থাকলে দাও না কে? তুমি চুপ থাকো। মা প্লিজ, প্লিজ মা, তুমি আমাকে কিছু টাকা দাও মা। আচ্ছা, শোন শোন, শোন, তোকে টাকা দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। মা, তুমি এটা কি বলছো? তুমি আমার মা, তুমি আমাকে টাকা দিবা তো আমার শর্তের জন্য? হ্যাঁ। বলো, তোমার যে কোনো শর্ত আমি মানতে রাজি, তবু আমার সন্তানের আমি কোনো ক্ষতি চাই না। আচ্ছা ঠিক আছে, যে টাকা লাগে আমি সব দেব, কিন্তু আমার শর্তটা আছে তুই 2-1 মধ্যেই আবার প্রবাসে চলে যাবি। মা, এটা তুমি কি বলছো? আমি আমার সন্তানের মুখ দেখার জন্য ওই দূর প্রবাস থেকে চলে আসছি। আমার সন্তান জন্মগ্রহণ করবে, আমি তার মুখ দেখব। আর তুমি কি বলছো আমার সন্তানের মুখ না দেখে আমি ওই প্রবাসে যাব? না এই সোহেল, আমি জানি ওই কালনাগিনী ফোন করে তোকে বাংলাদেশে নিয়ে এসছে, আবার তুই যে ওকে ছেড়ে যাবি না তাও আমি জানি। আচ্ছা ঠিক আছে, তো তোর টাকার দরকার নাই, যা ঘুমা, আমিও ঘুমাবো, যা। মা,
আমাকে কিছু টাকা দাও না, আমি হসপিটালে নিয়ে যাই। আমার শর্তে রাজি থাকলে যত টাকা লাগে তত টাকা দেবো। শর্তে রাজি আছিস কিনা সেটা বল। মা, আমার সন্তানের জন্য শুধু দূর প্রবাসে না, যদি তুমি 7 সমুদ্র 13 নদী পার করতে যাইতে বলতাও তাও আমি যেতাম। হ্যাঁ মা, আগে সূচনা সুস্থ হোক, তারপর আমি প্রবাসে চলে যাব। না, তোর 2-1 মধ্যেই প্রবাসে যাওয়া লাগবে, তাছাড়া আমি 1টি টাকাও দেবো না। আচ্ছা মা, আমি কালকে প্রবাসে চলে যাব, তবু আমাকে কিছু টাকা দাও, আমি হসপিটালে নিয়ে যাই। আচ্ছা, তুই ঘরে যা, আমি টাকা নিয়ে আসছি, যা। সূচনা, আচ্ছা, এই নাটকটা না করলে কি হতো? নাটক নাটক এই, তুমি কি এই সংসার চালাও? তুমি কি বোঝো? তুমি তো 3 বেলা একেবারে কাড়ি কাড়ি বসে বসে খাওয়ার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কোথায় কি হচ্ছে কি খবর রাখো? হ্যাঁ, আমি কোনো খবরই রাখি না, খবর রাখো শুধু তুমি। চুপ থাকো, তোমার সাথে আমার একটা কথা বলো না, আমি এখন ঘুমাতে যাবো। মা, আমার সমস্ত স্বপ্ন তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছে, তুমি সূচনাকে দেখে রাখো, আমার সন্তানের যত্ন নিও, আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। আমার বুকা ছেলে, তুই এত টেনশন করছিস কেন? আরে আমি তো তোর মা, তাই না? আর এই যে সূচনার পেটে আমাদেরই বংশধর আসছে, আরে আমি দেখবো না কে দেখবো? তুই কোনো চিন্তা করিস না, তোর মা যেখানে আছে সেখানে চিন্তার কোনো কিছুই নাই বাবা। মা, তুমি তো জানো আমার অনেক স্বপ্ন, আমার একটা সন্তান হবে, আমাকে বাবা বাবা করে ডাকবে। মা, তুমি জানো আমি বিদেশ থেকে দেশে আসছিলাম যে আমার সন্তান হবে, আমার সন্তানকে আমি সর্বপ্রথম দেখব, কিন্তু সেটা তো আমার ভাগ্যে হলো না। মা, আমার সন্তান হলে তার যত্ন নিও, তার যেন কোনো ক্ষতি না হয়। শোন, তুই এত কান্নাকাটি করলে তোর সন্তানের অমঙ্গল হবে। বুকা ছেলে, কান্নাকাটি করিস না তো। আরে আমরা সবাই তো আছি, তোর বউয়ের কোনো সমস্যা হবে না, তোর বাচ্চারও কোনো সমস্যা হবে না, আল্লাহ ভরসা। সূচনা, আমি চলে যাচ্ছি, আমি তোমার যত্ন করতে পারলাম না, কিন্তু তুমি আমার সন্তানের যত্ন নিও। সংসারে কোনো ভারী কাজ তুমি করবা না, তুমি যদি কোনো ভারী কাজ করো তাহলে আমার সন্তানের ক্ষতি হবে। এই সোহেল, দেরি করিস না, এই বের হও না, কে তোর লেট হয়ে যাচ্ছে বাবা। শোনো, আমাকে নিয়ে তুমি এত ভেবো না, ওই উপরে লাগছে না, আর এই বাড়িতে সবাই আছে আমার সাথে, কিন্তু ওইখানটা তোমার সাথে কেউ থাকবে না। তুমি বেশি চিন্তা করবে না, আমি ঠিক আমার নিজের খেয়াল রাখবো, আমার সন্তানের খেয়াল রাখবো। তুমি তোমার নিজের যত্ন নিয়ে ঠিকভাবে খাওয়া দাওয়া করো, আর যদি পারো তাহলে প্রতিদিন একটু ফোন দিও। আমি পোষায় ফোন দিব। বাবারে, যানবাহনের ব্যাপার সেবা, দেরি হয়ে যাচ্ছে, চল। মা, আমি গেলাম, চলো বাবা। এই শোন, এখানে দাঁড়িয়ে ওদিক তাকিয়ে নেকা কান্না কানতে হবে না, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, সেগুলো করবে কে? আমার মরা মা। যা বাড়ির ভিতর ঢোক, যা। আম্মা, আপনি তো দেখলেনই আমার 2 দিন হলে শরীরটা কত খারাপ। এখন যদি আমি কাজ করতে চাই, আবার যদি আমার সমস্যা হয়, তাহলে আমার সন্তানের ক্ষতি হলে তখন কি হবে? এই একই ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি আমার আর শুনতে ইচ্ছা করে না। আমার কথা হলো, আমার সংসারের কাজ কাম একেবারে আমি কমপ্লিট চাই। যা তো, যা যা বলছি। দেখেন আম্মা, আপনার ছেলে যে বললো আমাকে সংসারের কাজ না করতে, আপনি তো সবই শুনলেন। আমি বলি কি আম্মা, আমি যতটুকু পারি করতেছি, কিন্তু হামুদিয়া কাজগুলো তো করতে পারবো না। আহা হ্যাঁ রে, আমার ছেলে বললো তুমি কোনো ভারী কাজ করো না, আর আমি যে একটা মানুষ, আমি বলছি তোকে কাজ করতে হবে, সেটা তোর কানে যাচ্ছে না? যা বলছি, যা বলছি। ফকিন্নির বাচ্চা আমার মুখে মুখে কথা বলে, কখন জানি গলাটা টিপে মুখটা বন্ধ করে দেব, সে কথাই একবারও ভাবে না। চল ভিতরে চল। আচ্ছা খালা, আমাদের প্ল্যান তো সাকসেস, সোহেল ভাইয়া তো চলে গেল, কিন্তু তোমার এই ডাইনি বৌমারে এখন কিভাবে বের করা যায়? দেখ, আমি তো কম চেষ্টা করতেছি না, কিন্তু এই ফকিন্নির বাচ্চাকে তো কিছুতেই তাড়াতে পারছি না।
আমার মাথায় কিছু ঢুকছে না রে, আমি কি করি বলতো? খালা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে? শোনো। আচ্ছা, তোর মাথায় এই বুদ্ধিটা এলো, কিন্তু আমার এই পচা মাথায় বুদ্ধিটা আসলো না কিসের জন্য? শোন, তোর কথা মতোই কাজ হবে, শুধু একটু সময়ের ব্যাপার, তাই না? শোন, ওই ফকিন্নির বাচ্চা আবার কোনো জায়গা থেকে শুনে না ফেলে কথাগুলো। যা, তুই ঘরে যা, আমি আসতেছি। আচ্ছা, যা। উফ, একটু জানে স্বস্তি পেলাম। এতদিন পরে একটা বুদ্ধির মতো বুদ্ধি পাইছি। এই বুদ্ধি মতো কাজ করলে খেলা একদম শেষ। আরে বোমা, কি হয়েছে আম্মা? তুমি ঘর ঝাড়ু দিচ্ছ? হ্যাঁ। কি দরকার কষ্ট করে ঘর ঝাড়ু দেওয়ার? শোনো, ওই পাড়ার তোমার হিরক কাকার বাড়ি দাওয়াত আছে, চলো দাওয়াত খেয়ে আসি। কি বলেন আম্মা? আমি যাব আপনাদের সাথে দাওয়াত খাইতে? আরে এতে অবাক হওয়ার কি আছে? দাওয়াত দিছে, দাওয়াত খেতে যাবো, তাই না সোনিয়া? না আম্মা, আমার শরীরটা ভালো না। এই শরীরে আমি আর দাওয়াত খাইতে যাব না, আপনারাই যান। বৌমা, কত আশা করে বলছি যে তিনজনে যাব, দাওয়াত খাবো একসাথে, তুমি না করো না, চলো। আম্মা দেখেন, আপনি তো জানেন আমার শরীরটা ভালো নাই। আপনারা যে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে চাইছেন, তাতেই আমি খুশি। আরে ভাবি, চলো তো, সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে যাবো, আনন্দ করতে করতে আসবো, চলো না। এই অবস্থায় আমি দাওয়াত খাইতে যাব? তাতে কি হয়েছে, চলো। আচ্ছা আম্মা, তাহলে আমি শাড়িটা চেঞ্জ করে আসি। আরে বাবা, শাড়ি চেঞ্জ করার কি দরকার? এমন তো না যে আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছি, এই পাড়া আর ওই পাড়া। চলো, এই শাড়িতেই চলো, তাই না? চলো বৌমা, চলো। আচ্ছা চলেন। চলো চলো। আম্মা, আর কতদিন হাঁটবো? হাঁটতে হাঁটতে তো আমার আর হাঁটতে পারতেছি না। আরে চিন্তা করো না। আম্মা দাঁড়ান, আমি আর হাঁটতে পারতেছি না। আপনি বললেন এই তো পাশেই কাকারে বাড়ি, আর তাছাড়া আমরা রাস্তা দিয়ে না যাই এরকম জঙ্গলের মধ্যে দেখে না হাঁটতেছি। তোমাকে আর কষ্ট করে হাঁটতে হবে না। শোনা বৌমা, তুমি কি মনে করছো তোমাকে নিয়ে দাওয়াত খেতে যাব, একসাথে বসে খাবো, তাই মনে করছো, তাই না? আপনি তো তাই বলছিলেন। হ্যাঁ, তাই বলছি। আজকে তোমাকে তোমার জীবনের শেষ খাওয়া খাওয়াবো। শেষ খাওয়া মানে? আপনারা কি বলতেছেন? আমি তো কিছু বুঝতেছি না। বুঝতেছো না? একেবারে পানির মতো সোজা। সোনিয়া, কাজটা শুরু কর। সোনিয়া, তুমি কি করবা? সোনিয়া, সোনিয়া দেখো, সরো। সোনিয়া, পা ধর, পা ধর সোনিয়া। সোনিয়া, আম্মা, আম্মা, বাচ্চা লাগতেছে। আম্মা, সোনিয়া, খেল খতম। ও কিন্নির বাচ্চা দাওয়াত খেতে যাবে, শখ কত। চলে আয়, চলে আয়।